ইরান দাঁড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের সামরিক লায়ন হিসাবে। বিষয়টা হচ্ছে মধ্যপ্রাচ্য ইরান একা, হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। প্রতিটা দেশের সামরিক সক্ষমতার একটা র্যাঙ্কিং তৈরি, সেখানে হচ্ছে ইরানের সামরিক অবস্থান 14 নম্বরে, ইসরায়েলের 17 নম্বরে। ইরান তার খনিজ সম্পদ প্রকাশ্যে বিক্রি করতে পারে না। এখন বিষয়টা হচ্ছে তাহলে এই বিক্রিটা হয় কিভাবে? এই বিক্রিটা হয় ডার্ক ফ্লিটে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বজিৎ দা, আমাদের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। ধন্যবাদ। কয়েক বছর বা কয়েক মাস আপনি যদি হিসাব করেন, তাহলে একটি দেশ সমস্ত পৃথিবীর ফোকাসটা কেড়ে নিয়েছে, বিশেষ করে গত মাসে। মানে সব ঘটনার কেন্দ্রবিন্দু সেই দেশটা হচ্ছে ইরান। ইরানকে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন রাইজিং লায়ন। তো সেই যে প্রাচীন সাম্রাজ্য থেকে আজকে তাকে বলা হচ্ছে হাইপারসনিক রাজ্য, এই যে তাদের উঠে আসাটা, এটা সংক্ষিপ্ত করে গোড়াপত্তন, এই সংক্ষিপ্ত ইতিহাসটা একটু দর্শকদের একটু জানান। অসিরীয় নিনেভের সাম্রাজ্য থেকে আজকের ইরান। যখন অসিরীয় সাম্রাজ্য ছিল, অসিরীয় সাম্রাজ্য দখল করছিল কার কাছ থেকে? নিনেভদের কাছ থেকে। নিনেভ অঞ্চলে যারা ছিল, হ্যাঁ, যে বসতি ছিল, সেই বসতি ছিল পারসিক। সেই পারসিক থেকেই কিন্তু আসছিল যে পারস্য। ইরান কিন্তু নাম বদল হয়েছে পারস্য থেকে। পারসিকরা কিন্তু আপনার অগ্নি উপাসক ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এর জন্যে যে পারস্য থেকে ইরান হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে ইরান নামটা পরিবর্তন হচ্ছে যে আঞ্চলিক মূল্যবোধ, হ্যাঁ, এবং যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তুলে ধরার জন্যেই এই নামটাকে কিন্তু পারস্য থেকে পরিবর্তন করে ইরান করা হয়। হ্যাঁ, সেইটা হচ্ছে 1935 সনে। একটা জিনিস আপনাকে বলি, ইরান কিন্তু 1935 সনে স্বাধীন হয় নাই। ইরান আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়েছে 1925 সনে। তার মানে ইরান স্বাধীনতার কিন্তু এটা হচ্ছে শত বছর চলছে। ইরান যখন সেই 1935 সনের দিকের কথা যদি বলেন, সেই সময়টাতে ইরান কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের সহায়তা পেয়ে আসছে, অর্থনৈতিক, সামরিক, সব ধরনের, বাণিজ্যিক, হ্যাঁ। এবং একটা সময় আপনি তো জানেন যে ইরান ইসরায়েলের সাথেও সম্পর্ক ভালো ছিল। সেটা ছিল যে রেজা শাহ পাহলভির সময়, 60 দশক, 50 থেকে 60-65। তারপরে তো আপনার রেভলিউশনটা হলো আপনার 79 সালে। তার আগে কিন্তু এখন যে পারমাণবিক, দাদা এটা ঠিক কিনা যে এখন যে পারমাণবিক নিয়ে এত কথা হচ্ছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে 62 সালে। হ্যাঁ, একদমই। এটাও কিন্তু 62 সালে যখন করে, তখন এইটাতেও কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, চুক্তিতে যে সাইন করে, পারমাণবিক চুক্তিতে, IAEA-এর যে চুক্তি, জাতিসংঘের যে চুক্তি, এই চুক্তিতে সাইন করার পিছনেও কিন্তু যুক্তরাষ্ট্রের হাত আছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে কি, যুক্তরাষ্ট্র নিজে ওই চুক্তিতে নেই। এটাই হলো বড় নির্মম বাস্তবতা। না, যুক্তরাষ্ট্র হচ্ছে যে কাজটা করে, যুক্তরাষ্ট্র হচ্ছে সবাইকে সব দিক দিয়ে বন্ডিং দিয়ে নিজে ফ্রি থাকে, একদম ফ্রি থাকে। সেটাই। যাক, আমরা ইরানে ফিরে যাই। আপনার সেই যে পাহলভির যুগে, রাজা শাহ পাহলভির যুগে পশ্চিমাদের সাথে রমরমা তেলের ব্যবসা বলেন, বা আপনার খনিজ সম্পদের ব্যবসা বলেন, এছাড়া পরমাণুভূত মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরেই আসলো। তারপরে তো সেই 1979 সালে ইসলামিক রেভলিউশন যেটাকে বলা হয়, অনেকে বলে এটা ফ্রান্স রেভলিউশনের সাথে তুলনা করা হয়, একটা আদর্শ। ইরানরা কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পাহলভির যুগে কিন্তু মানুষ, ওখানকার জনগণ ভালো ছিল, মানে অর্থনীতি বলেন, সামাজিক বলেন, কিন্তু তাদের মূল যে চেতনাটা, মূল যে ধর্মীয় ভাবটা, মূল্যবোধ জায়গাটা, সেটা বারবার আঘাত আসছিল বলেই আপনার 1979 সালের রেভলিউশনটা হয়, যেখানে প্রথম আয়াতুল্লাহ আলী খামেনির যেটা, যে শাহ আলী পালভির যে সময়টা, তখনও শাহ আলী পালভির সময়ও কিন্তু আয়াতুল্লাহ খামেনির দল ছিল, কিন্তু উনি তো দেশের বাইরে ছিলেন। হ্যাঁ, উনি দেশের বাইরে ছিলেন, সেটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে সেই সময়টাতে শাহ আলী পালভির মানে বিরোধী দলের ভূমিকায় ছিল অনেকটা, যেমন যুক্তরাষ্ট্রীয় পন্থী ছিলেন, সেই পন্থী থাকার কারণে সে হচ্ছে যুক্তরাষ্ট্রের এগেনস্টে কথা বলতে পারে নাই। এইটা হচ্ছে একটা বিষয়। সেই কারণে তখন কিন্তু কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের সাপোর্ট পাওয়ার কারণে ইরানে কিন্তু তখন যে বাণিজ্য ছিল,
তখনকার বাণিজ্য, সামরিক ব্যবস্থাপনা এবং যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই জিনিসগুলো কিন্তু ইরানের আরও ভালো ছিল। কারণ হচ্ছে কি, তখন বৈরী সম্পর্কটা ছিল না। কারণ যুক্তরাষ্ট্র হচ্ছে কোনো দেশের সাথে যখন বৈরী সম্পর্ক হয়, তখন হচ্ছে সে তার যে মিত্র দেশগুলো আছে, এই মিত্র দেশগুলো দিয়ে আগে ব্লক করে দেয়। কোনো দেশকে ব্লক করার পরে অর্থনীতি ডাউন করে, তারপরে হচ্ছে ওই দেশের উপরে নিষেধাজ্ঞা দেয়। এই যে জিনিসটা হচ্ছে ইরানের উপর এখন করা হচ্ছে, সেটা আগে ছিল না। সেটা হচ্ছে 1981 সনের পরে, মানে সেটা হচ্ছে ইরান যুদ্ধের পর, মানে উপসাগরীয় যুদ্ধের পর হচ্ছে এই জিনিসটা প্রবলভাবে হয়। আর এটার ইন্ধনদাতাও কিন্তু ইসরায়েলি। এবং মজার কথা হচ্ছে ইরানের যে গোয়েন্দা সংস্থা, সেটা ইসরায়েলের মোসাদের তৈরি। হ্যাঁ, এক্স্যাক্টলি 56 সনে। আচ্ছা, আপনি যে কথাটা বললেন যে ইরান যখন মিত্র থেকে শত্রু হয়, তখন তাদের পাশের মিত্র থেকে তাদেরকে ব্লক করে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আপনি ধরেন, যখন আপনার সিরিয়ায় যখন ক্ষমতা চেঞ্জ হলো এবছরের শুরুর দিকে, যখন ক্ষমতা চেঞ্জ হলো, যারা ক্ষমতাটা দখল করলো রেভলিউশন করে, তাদেরকে জঙ্গি বলা হতো। তাদের মাথার দাম এত, মানে বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্র, যখন তিনি দেখা গেল যে এই গ্রুপটা ক্ষমতায় গেল, তখন কিন্তু তার ওই উঠাই নিল, জঙ্গি তকমাতা উঠাই নিল। তা যুক্তরাষ্ট্র যখন যাকে দরকার হয় প্রয়োজনে কাজে লাগায়, দাবার গুটির মতো প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলায়। এইখানে একটা বিষয় বলি, বিপ্লবী এবং বিদ্রোহী এই দুইটা জিনিস হচ্ছে টাকার এপিট ওপিট। আচ্ছা, এবার দাদা আপনি বলেন, এবার আসি বাস্তবতায়। আমরা তখন খ্রিস্টপূর্ব নিয়ে আলাপ করলাম, 80 দশক 90। এখন আমি বর্তমান 2025-এর যে যুদ্ধটা হলো 12 দিনে ইসরায়েলের সাথে, পরবর্তীতে যুক্তরাষ্ট্র সেখানে যোগ দিল। দর্শক, একটা কথা আপনারা খুব খেয়াল করেছেন, যুগের পর যুগ যে দেশটা নিষেধাজ্ঞার কবলে, তারা মিসাইল বানাতে দিগ্বিজয় করে ফেললো। সাভা 3, সেজিল, খাইবার, হাজ কাসেমের মতো ক্ষেপণাস্ত্রগুলোর এদের দূরত্ব 2000 থেকে 2025। আর যেটা শুধু ইসরায়েল নয়, ইউরোপ, রাশিয়া, এমনকি ভারত, চীনেও তাদের পাল্লার মধ্যে রয়েছে। মানে কি মারাত্মক কথা, একটা দেশকে আপনাকে আমি 4 দিক থেকে বন্দি করে রাখলাম। হাউ ইট পসিবল? ইরান যে কাজটা করেছে, যে ইরান গত 2 দশকে মনোযোগ দিয়েছে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে, এবং সেটার সফলতাই কিন্তু এখন পাচ্ছে, এবং বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এবং এতে যেটা হচ্ছে যে ইরানের বিজ্ঞানীরা অনেক কিছুই পায় না, তারপরেও কিন্তু তারা তাদের গবেষণায় সফল। একান্তই কিন্তু তাদের গবেষণা, ইরানের যে গবেষণা, এটা কিন্তু একান্তই তাদের। এখানে কিন্তু অন্য কারো মানে যৌথ গবেষণা নাই, প্রকাশ্যে তো নাই। এইটা একটা বিষয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি দেখেন, এই যে গবেষণা, এই যে বিনিয়োগ কোত্থেকে আসে, সেটা হচ্ছে বিষয়। অর্থ আসে কোথা থেকে? ইরানের যে এই যে গবেষণা, এই যে অস্ত্র তৈরি, এই যে এত কিছু, এই অস্ত্র কোত্থেকে? আসলে এই বিষয়টা পুরোটাই হচ্ছে ছায়া অর্থনীতি। ইরান হচ্ছে মূলত তেল, গ্যাস আর কিছু খনিজ, এই জিনিসগুলো হচ্ছে ইরানের মূল অর্থনৈতিক সম্পদ। সেই হিসাবে ইরানের তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, এবং গ্যাস রপ্তানিতে নিষেধাজ্ঞা আছে। ফলে যেটা হচ্ছে যে প্রকাশ্যে ইরান এই জিনিসগুলো বিক্রি করতে পারে না। ইরান তার খনিজ সম্পদ প্রকাশ্যে বিক্রি করতে পারে না। এখন বিষয়টা হচ্ছে, তাহলে এই বিক্রিটা হয় কিভাবে? এই বিক্রিটা হয় ডার্ক ফ্লিট বলতে তেলের যে ট্যাঙ্কার, এটা ডার্ক ফ্লিট আছে, যে ট্যাঙ্কারগুলো নিষেধাজ্ঞার কবলে পড়ে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের নিষেধাজ্ঞার কবলে পড়ে, সেই ট্যাঙ্কারগুলো হচ্ছে ট্যাঙ্কারগুলো তো আর বসে থাকে না, তারা তাদের ব্যবসা করে। সেই ট্যাঙ্কারগুলো হচ্ছে ডার্ক ফ্লিটে চলে যায়। মানে যেটা হচ্ছে শত হাজার জাহাজ দেখা যায় সাগরে আছে, কিন্তু এইগুলো হচ্ছে রাডারে ধরা পড়ে না যে এই জাহাজের কোট কত, এই জাহাজের এখন, কারণ গন্তব্য কোথায় হচ্ছে তার গন্তব্য কোথায় যাচ্ছে, এটা যদি নিবিড় পর্যবেক্ষণ না করে তাহলে ধরা পড়ে না। কারণ হচ্ছে এটা ডার্ক ফ্লিটে চলে যায়, তখন হচ্ছে রাডার থেকে ওদের যে রেজিস্ট্রেশন নাম্বার, ওই নাম্বার ওরা সরায় নিয়ে ওদের রাডারে সরায়, তারপরে ওরা কাজ করে। আর এই লেনদেনগুলো হয় মূলত কিন্তু দেখেন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইভেন ভারতের সাথেও হয়। হ্যাঁ, এবং প্রচুর হয়। কারণ হচ্ছে কি, আপনার যখন এই যুক্তরাষ্ট্রকে বাইপাস করে যখন এই ডার্ক ফ্লিটে তেল কিনে, তখন তেলের দাম অনেক কম পড়ে। এতে কিন্তু যারা হচ্ছে বেশি জ্বালানি নির্ভর দেশ, যেগুলো
তাদের কিন্তু অনেক সাশ্রয় হয়। আমরা কিন্তু আমাদের যে আমাদেরও তো তেল রিফাইনারি আছে, আমরা তো কাতার থেকে নেই বা যেখান থেকে নেই। কারণ হচ্ছে আমরা রাশিয়ার যে ক্রুড, রাশিয়ার ক্রুডটা আমরা কিন্তু রিফাইন করতে পারি না, এটা ঘন বেশি বা বেশি, এই কারণে আমরা কিন্তু এটা রিফাইন করা। হ্যাঁ, তবে হয়তো ভবিষ্যতে হয়তো আমাদের এই সক্ষমতাও আমরা অর্জন করে ফেলতে পারবো। আরেকটা কথা, 2023 সালে অস্ত্র খাতে 10.3 বিলিয়ন ডলার খরচ করেছে ইরান। তার মানে আপনার এখানে হয় কি, এরা তো নগদ টাকা না কিনতে না পারলে ধরেন চীন থেকে ইকুইপমেন্ট কিনছে, রাশিয়া থেকে উত্তর কোরিয়া কিনছে, বিনিময় তেলটা তারা দিয়ে দিচ্ছে। এই ধরনের আদিম যুগে যেভাবে হতো পরিপ্রথা, আমি আমার এছাড়া তো আসলে তাদের হাতে কোনো বিষয় নেই, কারণ তাদের টাকা তো যুক্তরাষ্ট্রের কাছে আটকা, একটা ভালো ফান্ড তাদের। যদি ব্যাংকিং চ্যানেলে, সুইফট চ্যানেলে যদি লেনদেন করে তাহলে যুক্তরাষ্ট্র আটকে ফেলবে একদম। এবং মজার বিষয় হচ্ছে সুইফট কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান না, সুইফট হচ্ছে জার্মানির প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্র তাকে জিম্মি করে রেখেছে। আচ্ছা, আরেকটা বিষয় খুব সংক্ষেপে, আমাদের সময় সংক্ষেপ, আপনি এটা বলেন, সেটা হচ্ছে খামেনির নেতৃত্বে কি আজকের এই ইরান? এক্স্যাক্টলি এটা খামেনির নেতৃত্ব বলা যাবে না, শুধু খামেনির দূরদর্শিতা আজকের এই ইরান। হ্যাঁ, আচ্ছা, খামেনি যেরকম ইরানের স্বপ্ন দেখছিল সেই রকম দিকেই যাচ্ছে। মজার বিষয় হচ্ছে উনি যেরকম আশঙ্কা করেছিল, হ্যাঁ, সেই আশঙ্কা কিন্তু প্রতিফলন হচ্ছে। হ্যাঁ, ফলে উনি যে সিদ্ধান্তটা আরো 4 দশক আগে নিয়েছিলেন, হ্যাঁ, সেইটা কিন্তু এখন 4 দশক পরে এসে কিন্তু সেই জিনিসটা আপনার প্রমাণ হচ্ছে। রাইট। তাহলে আমি দাদা আজকের আলোচনায় একটা সারমর্ম যদি টানি, তাহলে দেখা যাবে 40 বছরের বেশি সময় ধরে অবরোধ, একঘরে অবস্থা, যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে, মানে ইরান ইরাক যে যুদ্ধ, ইরান দাঁড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের সামরিক লায়ন হিসাবে। এটা বলা কি ভুল হবে? না, এইটা বলা ভুল হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে মধ্যপ্রাচ্য ইরান একা, হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। তাহলে আরেকটা তথ্য হচ্ছে, দর্শকদের জানে যে গ্লোবাল ফায়ার পাওয়ার, মানে যারা প্রতিটা দেশের সামরিক সক্ষমতার একটা র্যাঙ্কিং তৈরি, সেখানে হচ্ছে ইরানের সামরিক অবস্থান 14 নম্বরে, ইসরায়েলের 17 নম্বরে। তো সুপ্রিয় দর্শক, আজকে ইরানকে নিয়ে আমরা কিছু অংশ কথা বললাম। ভবিষ্যতে আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই বিশ্বজিৎ দাকে নিয়েই কথা দিচ্ছি, ইরান নিয়ে আমরা আরেকটু বড়, আরও বিশ্লেষণধর্মী এবং আরও নানা দিক নিয়ে আলোচনা করব। সেদিন নিশ্চয়ই আপনাকে পাবো দাদা। অবশ্যই। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বরাবরের মতো বলছি, আমাদের ভিডিওগুলা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের এই বিশ্ব সংযোগ অনুষ্ঠানে আমাদের কাছ থেকে যদি আপনারা কিছু জানতে চান যে কোনো ব্যাপারে, আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।